আর যারা এখানে থাকবে তাদের খাবার ব্যবস্থা কি এখানেই? হ্যাঁ, যারা এখানে রাত্রি বাস করবে, 2 দিন কি 3 দিন যারা বাস করবে তারা প্রসাদের ব্যবস্থা এখানেই থাকবে। মন্দিরের পিছনে রয়েছে গঙ্গা নদী, যা এই আশ্রম থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থান করছে। গঙ্গার ওপারে রয়েছে ভাটপাড়ার নওলাক্ষা মন্দির, বিছালিঘাট শিব মন্দির ও শ্রী শ্যাম মন্দির। মন্দিরের দোতলায় রয়েছে ঠাকুরের শয়নকক্ষ, নিচে গর্ভগৃহ। ছোট্ট কিন্তু বেশ পরিচ্ছন্ন এই আশ্রম চত্বর। এদিকটায় রয়েছে বাথরুম ও রন্ধনশালা, আর এখানে এই আশ্রমের অফিস, সাধুনিবাস ও গেস্ট হাউস। গর্ভগৃহের সামনের এই নাট মন্দিরটিতে রয়েছে ছোট্ট এই শিবলিঙ্গ। এগুলোই এখানকার সাধুনিবাস, যেখানে বাইরে থেকে কোনো ভক্ত এলে থাকার ব্যবস্থা আপাতত এখানেই হয়ে থাকে। দোতলায় রয়েছে পরিচ্ছন্ন বাথরুমের ব্যবস্থা, আর নতুন করে গেস্ট হাউস, ওল্ড এজ হোম ও ডাইনিং হলের জন্য কাজ চলছে নিচে এই বিল্ডিং এরই পিছনের দিকে। এখানে প্রসাদের ব্যবস্থা তো রয়েছে? প্রসাদের ব্যবস্থা রয়েছে, তবে আমাদের লোকবল কম থাকায় আমাদের একটু আগে থেকে ইনফর্ম করতে হয়। নমস্কার, আমি সুভাষ। এনিহায়ারে আপনাদের সকলকে স্বাগত। আজকে এসেছি হুগলির চন্দননগরের এই শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠে। ছোট্ট এই আশ্রম মঠে রয়েছে থাকা ও খাওয়ার ব্যবস্থাও। এখানে আপনারা এলে এখানে থেকে খেয়ে এখানকার আধ্যাত্মিক পরিবেশে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। তবে এখানে এলে মনে রাখবেন আপনারা চন্দননগরে এসেছেন, যেটা এককালে ফরাসিদের উপনিবেশ ছিল। সুতরাং বিখ্যাত এই ঐতিহাসিক স্থানে আপনাদের দেখার জন্য থাকছে আরও অনেক কিছু। জগদ্ধাত্রী পূজার সময় এলে এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি, আলোকসজ্জা এবং প্যান্ডেল তো দেখতে পাবেনই। এছাড়া সারা বছর আপনাদের জন্য খোলা থাকছে চন্দননগর মিউজিয়াম, পাতালবাড়ি, চন্দননগর স্ট্র্যান্ড, কেএমডিএ পার্ক, নন্দদুলাল মন্দির, সেক্রেড হার্ট চার্চ ইত্যাদি আরও বহু পুরানো ঐতিহাসিক স্থান। কাছাকাছির মধ্যে ঘুরে নিতে পারেন আরও অনেক বিখ্যাত মন্দির, যার কয়েকটির ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। তবে আজকের ভিডিওতে থাকছে এই আশ্রম সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য। সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন, আর চোখ রাখুন এনিহায়ারের পর্দায়। হাওড়া থেকে ট্রেনে 50 মিনিটের মধ্যে চলে আসুন চন্দননগর স্টেশন, যেখান থেকে টোটো করে বিন্দুবাসিনী পাড়ার সুরিঘাটের এই চন্দননগর রামকৃষ্ণ আশ্রমে পৌঁছাতে সময় লাগবে প্রায় 15 মিনিট, যার দূরত্ব স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার। তবে ঠিকানা বুঝতে অসুবিধা হলে ভিডিওতে দেওয়া আশ্রমের নির্দিষ্ট নাম্বারে ফোন করে নিতে ভুলবেন না। এইদিকে দুপা হাঁটলেই গঙ্গা, তবে গঙ্গায় নামার জন্য বাঁধানো ঘাট কিন্তু আপনি পাবেন না। আর এই দিকে রয়েছে লক্ষ্মীগঞ্জ বাজার, বেশ বড়সড় সবজি ও মাছের বাজার। আর এটা হলো চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠ, যা 1976 সালে স্বামী সম্বিদানন্দজি মহারাজ প্রতিষ্ঠা করেছেন। চলুন আশ্রমের ভিতরে যাওয়া যাক। মন্দিরের দোতলায় রয়েছে ঠাকুরের শয়নকক্ষ, আর নিচে গর্ভগৃহ। ছোট্ট কিন্তু বাঁধানো ও বেশ পরিচ্ছন্ন এই আশ্রম চত্বর, যেখানে নতুন করে গেস্ট হাউস, বৃদ্ধাশ্রম ও ডাইনিং হল তৈরির কাজ চলছে। এদিকে রয়েছে রন্ধনশালা ও বাথরুম, আর এটা আশ্রমের অফিস, সাধুনিবাস ও গেস্ট হাউস। চলুন এক এক করে দেখে নেওয়া যাক।
গর্ভগৃহে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি, যার সামনেই রয়েছে ছোট্ট পরিচ্ছন্ন নাট মন্দির, আর নাট মন্দিরের মাঝে গর্ভগৃহের সামনেই রয়েছে ছোট্ট সুন্দর এই শিবলিঙ্গ। রয়েছে সুন্দর একটি সারদা মায়ের বড় বাঁধানো ছবি, আর নাট মন্দিরের সারা দেওয়াল জুড়ে রয়েছে ঠাকুর, মা ও স্বামীজির ছবির সাথে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বিভিন্ন ভক্ত ও শিষ্যদের ছবি। রয়েছে দুর্গা, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা ইত্যাদি বিভিন্ন দেবদেবীর ছবিও। 1965 সালে ভিত্তি স্থাপন হয়েছে এই আশ্রমের। এরপরে 1976 সালে স্বামী সম্বিদানন্দজি মহারাজ এই আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন, যে আশ্রমের বর্তমান অধ্যক্ষ হলেন স্বামী সমতানন্দপুরী মহারাজ। এই গর্ভগৃহের পিছনে সোজা ওই দিকে রয়েছে এই আশ্রমের ভাঁড়ার ঘর, ফলঘর ও ভোগঘর, আর উপরে দোতলায় রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শয়নকক্ষ। এটাই উপরে ওঠার সিঁড়ি, কিন্তু বাইরের জামা প্যান্ট পরে উপরে ওঠার পারমিশন না থাকায় আমি দোতলায় ঠাকুরের শয়নকক্ষটি আপনাদের দেখাতে পারছি না। এটা ভাঁড়ার ঘর, মাঝে এটা ফল ঘর, আর পাশে এটা হলো ঠাকুরের ভোগ রান্নার ঘর, যেখানে ঠাকুরের প্রতিদিনের ভোগ রান্নার চল রয়েছে। রয়েছে নিত্য পূজার জন্য নিত্য প্রয়োজনীয় ফুলের একটি ছোট্ট বাগান, যেখানে জবা, রঙ্গন ইত্যাদি ফুলের গাছ বর্তমান। এটাই দ্বিতলে ঠাকুরের শয়নকক্ষ, যেখানে বাইরের কাপড়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। চলুন আশ্রমের বাকি জায়গাগুলো ঘুরে দেখি। নাট মন্দিরের পাশে বাগান চত্বরে রয়েছে দাতব্য চিকিৎসালয়, যেখানে প্রতি মঙ্গল ও বুধবার বিনামূল্যে হোমিও চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আগে এখানে অ্যালোপ্যাথি চিকিৎসার ব্যবস্থাও ছিল, কিন্তু কোভিডের পর থেকে সেই পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। যেখানে অবশ্য এই আশ্রমের তরফে মানব কল্যাণ সোসাইটি বর্তমানে চোখ ও হোমিও চিকিৎসার মতো কিছু সেবা কার্যের সাথে যুক্ত হয়েছে বলেই শুনলাম। এদিকটায় রয়েছে বাথরুম ও রন্ধনশালা, আর এখানে এই আশ্রমের অফিস, সাধুনিবাস ও গেস্ট হাউস। আর এই সাধুনিবাসের পিছনে নির্মাণ কার্য চলছে, যেখানে একটি গেস্ট হাউস, ওল্ড এজ হোম ও ডাইনিং হল নির্মাণের প্ল্যানিং রয়েছে। পিছনের দিকে সাধুনিবাসের নিচে এটা পুরুষ ও এটা মহিলা শৌচালয়। রয়েছে হাত ও মুখ ধোবার জন্য সারি দিয়ে কলের ব্যবস্থা, যার পাশেই রয়েছে রন্ধনশালা। চলুন এবার সাধুনিবাসের ভিতরে যাওয়া যাক। সাধুনিবাসে ঢুকেই চোখে পড়বে বড় বাঁধানো ঠাকুর, মা ও স্বামীজির ছবি, আর এই রিসেপশন চেম্বার, যেখানে অফিসিয়াল কাজকর্ম হয়ে থাকে। আর রয়েছে এই আশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী সম্বিদানন্দজি মহারাজের শয়নকক্ষ, যিনি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য ছিলেন। আর স্বামী সম্বিদানন্দজি মহারাজের শিষ্য হলেন শ্রীমৎ স্বামী সাধনানন্দজি মহারাজ, যাঁর ছবি রাখা রয়েছে এই আশ্রমেরই দোতলায়। চলুন দোতলায় যাওয়া যাক।
আশ্রমের এই ঘরগুলোই হলো সাধুনিবাস। তবে যদি কোনো অতিথি এখানে আগে থেকে ফোন করে আসেন তাহলে তাদের থাকার জন্য এই ঘরেরই কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হয়। এখানকার সাথে যোগাযোগের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজনে ফোন করতেই পারেন। দুপুরের প্রসাদ পেতে চাইলেও অন্তত 2-1 দিন আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, যেখানে প্রসাদ মূল্য 100 টাকা। তবে চাইলে আপনি অনুদান দিতেই পারেন। রয়েছে একাধিক বাথরুমের ব্যবস্থাও। আর নতুন করে গেস্ট হাউস, ওল্ড এজ হোম ও ডাইনিং হলের জন্য কাজ চলছে নিচে এই বিল্ডিংয়েরই পিছনের দিকে। চলুন দ্বিতলের ওপরের ছাদ থেকে ঘুরে আসি, দেখে নেব আশ্রমের চারপাশের দৃশ্য। মন্দিরের পিছনেই রয়েছে গঙ্গা নদী, যা এই আশ্রম থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থান করছে। বাড়িগুলোর মাঝের ফাঁকা ওই স্থান দিয়ে লক্ষ্য করুন, গঙ্গার জল আপনার নজরে পড়বে। আমার আঙুলের সোজা এটা হলো মন্দিরের চূড়া। নিচে দোতলায় রয়েছে ঠাকুরের শয়নকক্ষ, যার নিচেই গর্ভগৃহ, যার সম্মুখে এখানকার নাট মন্দির। এদিকটায় রয়েছে ভাঁড়ার ঘর, ফল ঘর ও ঠাকুরের ভোগ রান্নার ঘর। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা এই আশ্রমের বর্তমান অফিস, সাধুনিবাস ও গেস্ট হাউস, যার পিছনের দিকে তৈরি হচ্ছে নতুন গেস্ট হাউস, ওল্ড এজ হোম ও ডাইনিং হল, যেটা নির্মাণের কাজ সবে মাত্র শুরু হয়েছে। আশ্রমের ওই দিকটায় রয়েছে লক্ষ্মীগঞ্জ বাজার, যেটা এই আশ্রম থেকে বেরিয়ে সোজা 2 পা এগোলেই পৌঁছে যাওয়া যায়। চলুন গঙ্গার ধার থেকে ঘুরে আসি। আশ্রম থেকে 2 পা এগোলেই পাবেন গঙ্গা মায়ের দেখা, যেখানে নামার জন্য কোনো বাঁধানো ঘাট কিন্তু নেই। গঙ্গার ওপারে রয়েছে ভাটপাড়ার নওলাখা মন্দির, বিছালিঘাট শিব মন্দির ও শ্রী শ্যাম মন্দির, যেখানে যেতে গেলে আপনাকে চন্দননগর ফেরি সার্ভিস ঘাট থেকে যেতে হবে জগদ্দল ফেরিঘাট। ওই দিকে গঙ্গা, আর সেখান থেকে 2 পা দূরের এই চন্দননগর রামকৃষ্ণ আশ্রম, যার পাশ দিয়ে গেলেই দেখতে পাবেন আরেকটি দাতব্য চিকিৎসা কেন্দ্র, যেটা এই আশ্রমের তরফে মানব কল্যাণ সোসাইটি বর্তমানে চক্ষু ও হোমিও চিকিৎসার মতো পরিষেবা বিনামূল্যে প্রদান করে চলেছে। আসুন এই আশ্রম সম্পর্কে আরও জেনে নিই। কথা বলে নেব এই আশ্রম মঠের বর্তমান অধ্যক্ষ স্বামী সমতানন্দপুরী মহারাজের সাথে। নমস্কার মহারাজ। মহারাজ, আপনার নামটা যদি বলেন। আমার নাম স্বামী সমতানন্দপুরী। স্বামী সমতানন্দপুরী। আচ্ছা, এই আশ্রমের সাথে আপনি কিভাবে জড়িয়ে আছেন? এই আশ্রমের সাথে আপনার সম্পর্ক? আমি এই আশ্রমের অধ্যক্ষ, আচ্ছা। বর্তমান অধ্যক্ষ আমি জড়িয়ে আছি। 24 বছর এই আশ্রমে আছি। এই আশ্রমের প্রতিষ্ঠা কে কবে করেছিলেন? ভিত্তি স্থাপন হয়েছে 1965 সালে। আচ্ছা। স্বামী সংবিদানন্দ মহারাজ, ব্রহ্মানন্দ মহারাজের মন্ত্র শিষ্য ছিলেন উনি, ঠাকুরের মানসপুত্র। তারই শিষ্য স্বামী সাধনানন্দ, তার সংবিদানন্দই প্রতিষ্ঠা করেন 1976 সালে। শ্রী মন্দির আমাদের প্রতিষ্ঠা হয়। আচ্ছা, 1976 সালে, মানে প্রায় 50 বছরের কাছাকাছি। এই আশ্রম খোলা বন্ধের সময় আর নিত্য পূজার সূচি কি আছে? এই আশ্রম আমাদের ভোর 4:30 মঙ্গল আরতি, সকালবেলা 8:30টায় নিত্য পূজা পাঠ, 12টায় মন্দির বন্ধ, আবার বিকেল 4টে, এখন বর্তমান 4টে মন্দির খোলা। আচ্ছা। আর এখন 6:20 সন্ধ্যা আরতি, 8টা দিয়ে করে রাত্রি 8:30টায় মন্দির বন্ধ। বছরে বিশেষ বিশেষ কি কি অনুষ্ঠান হয় এখানে? বছরের বিশেষ বিশেষ শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মতিথি, শ্রী শ্রী মায়ের শুভ জন্মতিথি, স্বামী বিবেকানন্দের জন্মতিথি, জগদ্ধাত্রী পূজা, এখানে স্পেশাল কুমারী পূজা থাকে।
তাছাড়া কালী পূজা, দীপান্বিতা, ফলহারিণী কালী পূজা, প্রতিষ্ঠা দিবসের পূজা, স্বামী সংবিধানন্দ যিনি ফাউন্ডার মহারাজ এখানকার, তার তিথি পূজা, গুরু পূর্ণিমা, আচ্ছা। এছাড়া শিবরাত্রি, এছাড়া আরও ছোটোখাটো আরও উৎসব থেকে থাকে। এখানে প্রসাদের ব্যবস্থা তো রয়েছে? প্রসাদের ব্যবস্থা রয়েছে, তবে আমাদের লোকবল কম থাকায় আমাদের একটু আগে থেকে ইনফর্ম করতে হয়। হয় প্রসাদ কুপন 100 টাকা করে আচ্ছা থাকে এটা। আর এখানে থাকার ব্যবস্থা রয়েছে? আমাদের গেস্ট হাউস বর্তমানে তৈরি হচ্ছে, কিন্তু গেস্ট হাউস নেই, কিন্তু 2-4টি রুম আছে। তবে আমরা আগে থেকে বললে যদি মায়েরা 2-3 জন একসঙ্গে হয় তাদের দেওয়া হয়, আর যদি স্বামী স্ত্রী কেউ হয় তাকেই দেওয়া হয়, তা নাহলে আমরা সাধারণত দিই না। আচ্ছা, আর এমনি পুরুষরা যদি একসাথে আসে? হ্যাঁ, পুরুষরা যদি 2 জন একসাথে আসে, কেউ বা এমনি একা কেউ আসে সিঙ্গেল, আচ্ছা, আধার কার্ড সহ যোগাযোগ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, আইডি কার্ড তো একটা লাগবেই। আর যারা এখানে থাকবে তাদের খাবার ব্যবস্থা কি এখানেই? হ্যাঁ, যারা এখানে রাত্রি বাস করবে, 2 দিন কি 3 দিন যারা বাস করবে, তারা প্রসাদের ব্যবস্থা এখানেই থাকবে। আর একটা চার্জ থাকে সব নিয়ে। আর চার্জ কি নির্দিষ্ট কিছু আছে নাকি ওটা যে যার? না, নির্দিষ্ট মোটামুটি একটা রাখা আছে, তারপরে এবার যে যা ডোনেশান দেয়, আমরা একটা 500-600 টাকার মধ্যে একটা নির্দিষ্ট চার্জ করে রাখি পার ডে। আচ্ছা, কিন্তু তারপরে আবার একটা তারা আবার তারপর ডোনেশান, যারা ঠাকুরকে যা ডোনেশান দিই। হ্যাঁ। আচ্ছা মহারাজ, এখানকার বুকিং সিস্টেম কি আছে? বুকিং সিস্টেম আমাদের আগে থেকে একটু ফোন করে জানাতে হবে, ফোন নাম্বার থাকবে, আমাদের ফোন নম্বর জানালে আচ্ছা, আমরা সেটা তখন জেনে নেবো যে আমাদের সুবিধা অসুবিধা কী আছে, তখন আমরা সে ফোনের মাধ্যমে। আচ্ছা, আর এখানকার সাথে যোগাযোগের কোনো পার্মানেন্ট নাম্বার কিছু আছে বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, নাম্বার আছে আমাদের 9007474745 আর 6289161681। ওকে, পথ নির্দেশ কি আছে? যারা হাওড়া থেকে আসবে কিভাবে আসবে? যারা হাওড়া থেকে আসবে চন্দননগরে নেমে একদম একটা টোটো করবে, টোটো করলে একদম বলবে যে নিচুপট্টি সুরিঘাট রামকৃষ্ণ আশ্রম যাবে। একদম স্টেশন থেকে বেরিয়ে এসে বাঁ দিকে টোটো থাকে, তো তাকে বললেই বলে দেবে। আর অটো এলে জিটি রোডে দাঁড় করা হবে, সেখান থেকে হয়তো 5 মিনিট হেঁটে আসতে হবে। আচ্ছা, বর্তমানে এই মঠে কি কি অ্যাক্টিভিটি চলে? আমাদের অ্যাক্টিভিটি বলতে দাতব্য চিকিৎসালয় আছে, মঙ্গলবার বুধবার ডাক্তার বসেন। তাছাড়া আমরা সেবার জন্য মানব কল্যাণ সোসাইটি আছে, তাকে আমরা দিয়েছি, তাদের রুমটা তারা সেবা কার্য চালায় আমাদেরই এখান থেকেই। আর আমাদের কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ, শীতে কম্বল, বস্ত্র বিতরণ, দুস্থ ছেলে মেয়েদের খাতা পেন্সিল বই দেওয়া হয়। তারপরে ফল বিতরণ বা এমনি দুস্থ মায়েদের মাতৃসেবা, তারপর বালক নারায়ণের সেবা হয়, নরনারায়ণ সেবা তো থাকেই। এসবগুলো আমাদের বিভিন্ন সেবা কার্য থাকে। তারপর রিলিফ কার্য থাকে বাইরে, বন্যা করা। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? হ্যাঁ, আমাদের ভবিষ্যতে গেস্ট হাউস চিন্তাভাবনা আছে, আর ছোট জায়গার পরিক্রমা এর মধ্যে। এবার আমাদের একটা কোচিং সেন্টারের একটা চিন্তাধারা আছে, যদি মাস্টার ভালো পাই। কোচিং সেন্টার ছিল, সেটা আমাদের বন্ধ হয়ে গেছে। গেস্ট হাউস থাকলে গেস্ট হাউসের ব্যবস্থা থাকবে। আর 2-4 জন বৃদ্ধকে আমাদের রাখার ইচ্ছে আছে। আচ্ছা, ওল্ড এজ হোম? ওল্ড এজ হোমের জন্য। লোকে এখানে কী জন্য আসে? দেখুন, মানুষ তো এক একজন এক এক রকমের। কেউ আসে ভগবানের কাছে, যে সহায়ক ধর্মের জন্য আসে, যে হ্যাঁ এখানে এসে আরতি, দর্শন, শ্রবণ, মনন করব। কেউ আসে আমি একটু রিল্যাক্সের জন্য আসবো, কিন্তু মঠ মন্দির তো তার জন্য নয়। নিশ্চয়ই। হ্যাঁ, আর বেশিরভাগটাই দেখা যায় রিল্যাক্সের জন্য এলাম, টাইমে মহারাজ খাওয়া টাইমে, কিন্তু এখানে তো তা নয়, এটা তো হোটেল নয়। না, নয় তো। এটা একটা মন্দিরের রাত্রিবাস করে ঠাকুরকে সেবারভাবে করে জপ ধ্যান করলাম, আরতি পুজো পাঠ দেখলাম, এবার তার সঙ্গে আমি এখানকার প্রসাদ স্বরূপ রইলাম। সেইভাবে দর্শনার্থী যদি থাকে তাহলে খুবই ভালো হয়। তো দর্শনার্থীরা আসে সেই মানে কমই আসে সেই রকমই। যারা আসে এখানকার ভক্ত শিষ্যবৃন্দ যারা, তারাই আসে, তারা আরতি বা এখানকার তারা জন্য মানে আধ্যাত্মিক চিন্তাধারার জন্য তারাই আসে। রামকৃষ্ণ মঠ মিশনে তো আমিষ নিরামিষ দুটো প্রসাদই চলে। হ্যাঁ, দুটো প্রসাদই চলে। এখানকার প্রসাদ আমিষ না নিরামিষ না দুটোই চলে? না, আমাদের প্রসাদ নিরামিষ আমিষ দুটোই আছে। আচ্ছা, হ্যাঁ, দুটোই আছে, কিন্তু মন্দিরে আমাদের ভোগ নিরামিষ। হ্যাঁ, সেটা 365 দিনই কি প্রসাদ পাওয়া যায়? হ্যাঁ, 365 দিনই প্রসাদ পাওয়া যায়, সেটা আগে থেকে বলতে হয়। কবে কবে কোন কোন ডাক্তারবাবু আসেন এখানে? ডাক্তার এস.কে ঘোষ বসেন, হোমিওপ্যাথি ডাক্তার, দাতব্য চিকিৎসালয়। অ্যালোপ্যাথি কিছু বসেন না, হোমিওপ্যাথিটাই আমাদের দেখানো হয়। আর দাতব্য না স্বল্প মূল্যে? না, দাতব্য। দাতব্য। এখানে দেখলাম শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ লেখা আছে,
না, এটা হচ্ছে চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠ। হ্যাঁ, চন্দননগর না, শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণটা নেই, চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠ। আচ্ছা, চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠ, মানে শুধু আশ্রম শুধু মঠ এরকম হয়? আশ্রম মঠ এর কোনো বিশেষ কারণ? আশ্রম মঠ মানে এখানে দেখুন, আশ্রম মানে এখানে আশ্রমে আমরা আশ্রয়স্থল, হ্যাঁ, এখানে কিছু মানে থাকে। আর মঠ হচ্ছে মঠ হচ্ছে যেখানে পুজো পাঠ, আধ্যাত্মিকতা, ব্রহ্মবিদ্যা, শিক্ষা যেখানে আছে সেটাকে মঠ সেন্টার বলা হয়। আচ্ছা। আশ্রম হচ্ছে সেখানে কিছু মিশনারি কাজও করা হয়, বা আশ্রয়স্থান, কিছু আশ্রয়স্থান দেওয়া হয়। দু একটা স্টুডেন্টও থাকে, তাদেরকেও পড়ানো হয়, কিন্তু আশ্রম মঠ তাই এর করা হয়। আচ্ছা, এই আশ্রমের কাছাকাছি আর কি দর্শনীয় স্থান আছে? এইখানে আমাদের সামনেই আছে মা বুড়াইচণ্ডী, শ্রীমন্ত সদাগর এর প্রতিষ্ঠিত 750-800 বছরের পুরনো চন্দননগরের প্রাচীন। তাছাড়া আছে ঋষি অরবিন্দ এসছিলেন, মতিলাল রায়ের আশ্রম আছে শ্মশানঘাট পাশেই, কৃষ্ণকালী সেখানে থাকে। আচ্ছা। আর অতি মনোরম স্থান গঙ্গার ধার, চন্দননগর স্ট্যান্ড, মিউজিয়াম এখানে আছেন। তারপর আপনাদের এখানে জগন্নাথ বাড়ি, আদি মায়ের, জগদ্ধাত্রী আদি মায়ের মন্দির। তাছাড়াও আছে আমাদের চালকেপাড়া, হাটখোলা চালকেপাড়া ভুবনেশ্বরী মন্দির। তারপর চন্দননগর স্টেশনের ওই পারে আছে আমাদের বিশালক্ষী, চন্দননগরের সে এক প্রাচীন দেবী, সেখানে আছেন। এই দর্শনীয় সব। আচ্ছা, মানে এখানে যারা আসবে তারা এই মঠে সময় অতিবাহিত করার পরেও অনেক দেখার জায়গা পাবে আর কি, টোটো করে ঘুরে নিতে পারবে। টোটো করে ঘুরতে পারে তারা। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি বিশেষ কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা আসুন, দর্শন করুন, ঠাকুরমা স্বামীজির পূর্ণ দর্শন লাভ করুন, রেখে আপনার তার শুভ আশীর্বাদ লাভ করে আপনার আধ্যাত্মিক জীবনে চলার পথে তাকে পাথেয় করে আপনারা চলুন, এই কামনা করব যে সবাইকার আপনারা মঙ্গল হোক। আপনারা আসুন, এটা রাজা মহারাজের সে শিষ্যের পুণ্যভূমি, পুণ্যস্থান, ঠাকুরমা এখানে প্রতিষ্ঠান করে আছেন। আপনারা আসুন, দেখুন, আর আশা করি ভালো লাগবে। ঠিক আছে মহারাজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ঘড়িতে দুপুর 1টা, চলুন খেতে বসা যাক। আর প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। যাই হোক, আজকে এই পর্যন্তই। পরের দিন হাজির হব একটি বৃদ্ধাশ্রমের ভিডিও নিয়ে। দেখাবো সেখানকার পরিবেশ, দেখাবো নিজের জন্মভূমি ছেড়ে কেমন আছেন সেখানকার বৃদ্ধ বৃদ্ধারা, জেনে নেব ঘর ছেড়ে কেন তারা বৃদ্ধাশ্রমে। কাজেই চোখ রাখুন এনিহয়ারের পর্দায়, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।